জার্সি থেকে ফোন করেছেন। আমি যেটা বলতে আমরা যে আলোচনা করছিলাম একই প্রশ্ন, এইটার আসল জায়গায় আমাদের একটু আলোচনা করা প্রয়োজন। আমার মনে হয় আজকে আমরা সব আলোচনা করতে পারবো না, এইটা আলোচনাটা আরো গভীরতা নিয়ে আমাদের পরবর্তীকালে করতে হবে। ভারতবর্ষের নির্বাচনের ফলাফল এইটা আমি মনে করি উদ্বেগজনক। এটা ভারতবর্ষের জন্য, আমাদের জন্য। কেন? কারণ হলো দুইটা। কারণ বিজেপি যেটা জয়লাভ করলো তার পেছনে আরএসএস এর আইডিওলজিক্যাল ব্যাকিংটা হলো প্রধান একটা শক্তি। এবং আরএসএস সম্পর্কে আমরা জানি যে এটা হলো একটা হিন্দু মৌলবাদী সংগঠন এবং ফ্যাসিস্ট চিন্তাধারা দ্বারা সেটা পরিচালিত। 2 নম্বর হলো বিজেপির এজেন্ডার ভেতরে, তার ম্যানিফেস্টোর ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু তার ভেতরে 2টা ইম্পর্টেন্ট দিক। একটা হলো ওইখানকার ভারতের কর্পোরেট ইন্টারেস্টটা সম্পূর্ণভাবে কিন্তু বিজেপির উপরে নির্ভর করে তাকে পুরা মদত দিয়ে এইবার পাশ করিয়ে নিয়ে এসেছে। এবং 2 নম্বর, এটা কি খুব সরলীকরণ আলোচনা না, আমি সরলীকরণ করে বলছি কেননা সময় নেই, কিন্তু আমি পয়েন্টটা বলছি যে কর্পোরেট ইন্টারেস্টের স্বার্থ রক্ষা করা, আরেকটা হলো হিন্দুত্ববাদের যে মতাদর্শ, এই দুইটাকে অবলম্বন করে কিন্তু বিজেপি তার বিজয়টাকে নিয়ে আসলো। এবং এই দুইটার ইম্প্যাক্টটা বাংলাদেশের উপরে এসে কি পড়বে যখন নাকি কর্পোরেট ইন্টারেস্ট রক্ষা করতে অগ্রসর হবে। এবং গুজরাট মডেল যেটাকে বলা হয় সেইটা কিন্তু নিও লিবারাল ইকোনমিক পলিসির একটা উৎকৃষ্ট এবং উদাহরণ সেখানে তিনি স্থাপন করেছেন, যে সেখানে ব্যাপক জনগণের ভেতরে দারিদ্র বিমোচন হয় নাই, কিন্তু সেখানকার আপনার পার ক্যাপিটা ইনকাম সেইটাকে তারা, বা গ্রোথ রেট সেটাকে তারা উপরে রাখতে। এটা অনেক আলোচনার ব্যাপার যে গুজরাটে আসলে কি উন্নতি হয়েছে, কি উন্নতি, সেই আলোচনা আমি বড় আলোচনা। দেন দর্শকের প্রশ্নের যে জায়গাটি ছিল যে আওয়ামী লীগের নেতারা নার্ভাস কেন, তারা এত ক্ষুব্ধ কেন, সেটা তো আমি প্রথমেই জবাব দিয়ে দিয়েছি যে যখন নাকি ভারতের ইলেকশনটাকে আপনি বাংলাদেশে ক্ষমতায় যেতে পারছেন কি থাকতে পারছেন এইটার সঙ্গে যখন নাকি আপনি ট্যাগ করেন, তখন স্বাভাবিকভাবেই যে দুই পক্ষের ভেতরে যে ক্ষমতার দ্বন্দ্ব, এখানে নীতি আদর্শ তো বড় ব্যাপার না। নীতি আদর্শ যদি বড় ব্যাপার হতো তাহলে পরে আজকে এই দুই দল মিলে একসঙ্গে বসে আরো সব দলকে নিয়ে তারা চিন্তা করা শুরু করতো যে এই ইম্পেন্ডিং ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন বা ডেঞ্জারাস সিচুয়েশন, এটাকে ফেস করতে হলে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের ডেমোক্রেটিক ফোর্স এবং সেকুলার ফোর্স তাদের ভেতরে কোঅপারেশন আরো বাড়াইতে হবে এবং জয়েন্ট মুভমেন্ট সেটাকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি। আর লাস্ট আমি একটা বলছি যে বিজেপির বিজয়ের ফলে বাংলাদেশের মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি যাতে কোনো সুযোগ নিতে না পারে সেই ব্যাপারে সকলের একটা সমবেত এখানকার ডেমোক্রেটিক ফোর্সের একটা খুবই সচেতন। আমি যদি একেবারে খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই, পশ্চিমবঙ্গে বামদের এক ধরনের বিধ্বস্ত অবস্থা দেখলাম, এর খুব সংক্ষেপে কি একটু বলা যায় যে কারণটা কি? না, এটা তো কয়েক বছর ধরে এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। অনেকদিন পর্যন্ত 3 দশকের বেশি সময় তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং থাকার ফলে তাদের ভুল ভ্রান্তি এবং বিচ্ছিন্নতার প্রকাশ আরো খারাপ হচ্ছে, সেই ট্রেন্ডটা এখনো পর্যন্ত রিভার্স হয়ে যায়নি, কিন্তু দ্যাট ইজ নট দ্য এন্ড অফ হিস্ট্রি। ইতিহাসের সমাপ্তি এখানে। আমরা আরো আলোচনা করব, আমরা নিশ্চয়ই অন্যদিন আলোচনা করব। মাহমুদুর রহমান, আপনার কাছে আসতে চাই, আলোচনাটা আমরা একেবারে শেষ পর্যায়ে। আমরা এইখানে যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় আসবেন, তাদের যে দৃষ্টিভঙ্গি দেখছি, আর ভারতের এখন পর্যন্ত একটি বক্তব্যই সম্ভবত বিজেপির কোনো একজন নেতা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটার জায়গা কি হবে। তারা একটি কথা বলেছেন যে দেখতে হবে কংগ্রেস বাংলাদেশের সঙ্গে যে কাজগুলো করেছে সেখানে ভারতের স্বার্থ কতটা সংরক্ষিত হয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত হবে। তো ভারতের স্বার্থই দেখবে। এখন আমরা যারা এইখানে দেশ পরিচালনা করব, তাদের যে আচরণ, দেশের স্বার্থ দেখার দিকে বেশি মনোযোগী না ক্ষমতায় থেকে যাওয়া বা ক্ষমতায় যাবার দিকে বেশি মনোযোগী? এখানে আশঙ্কার কিছু আছে কিনা আপনি? এটার জন্য তো দূরে যাবার দরকার নেই। যে আওয়ামী লীগের 3 জন বা 2 জন নেতা বললেন, তারা কেউ এই কথা তো বললেন না যে আমাদের সঙ্গে ভারতের যত বিরোধ আছে, মানে অনিষ্পন্ন যে সমস্ত সমস্যাগুলো আছে, আমরা মনে করছি নতুন সরকারে আসলে তাদের সাথে সেটা আমরা আলোচনা করতে পারবো, সমাধান হবে, তিস্তার পানি পাবো, বর্ডার যাবে, নাথিং। ওনাদের একটাই চিন্তা, সম্পর্ক ভালো হবে, আগের মতোই কংগ্রেসের মতো রাখবো। এই যে প্রশ্নকর্তা যিনি করেছেন উনি ঠিকই বলেছেন তাদেরকে বিব্রত দেখেছেন। আমি দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই তাদের চেহারার মধ্যে এটাই ফুটেছে। নিজেরা এটা বলে আশ্বস্ত হতে চাইছেন, পুরো দলকে আশ্বস্ত করতে চাইতেছেন, বৎস শান্ত হও, চিন্তার কিছু নেই, সব ঠিক থাকবে। এছাড়া এই স্টেটমেন্টের কোনো মিনিং নেই।
বিএনপির পক্ষ থেকে, মানে তাদের নেতৃত্বের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট সম্পর্কে আমি জানি না, শুধু যেটুকু মেজর হাফিজকে দেখলাম। কিন্তু বিএনপির লোকজন নিশ্চয়ই উৎফুল্ল হয়েছে, নাহলে বাজারে এত জিনিস আসলো কেন? তাদের এই উৎফুল্ল হওয়াটাও একটা মানে বোকার আনন্দের মতো হবে হয়তো শেষ পর্যন্ত, আমি শিওর না। আমি একটা কথা বলি, মানে দেখেন, পাওয়ার বা চেয়ার কিন্তু মানুষকে চেঞ্জ করে ফেলে। যে মোদি চায়ের দোকানদার ছিলেন বা চা বিক্রেতা ছিলেন, সেই মোদি এখন ভারতের প্রধানমন্ত্রী। ওই মোদি আর এই মোদির মধ্যে অনেক তফাৎ। মোদি একজন কসাই, মোদি একজন আপনার দাঙ্গাবাজ, মোদি মুসলিম হন্তারক, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে তার সম্পর্কে বলা হয়েছে। কিন্তু খেয়াল করেন, মোহাম্মদ আলী জিন্নাহ আজীবন হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত, শেষ পর্যন্ত জিন্নাহ ক্যাব একটা মাথায় দিয়ে মুসলিম লীগের প্রেসিডেন্ট হয়েছেন। আমরা বিজেপিকে গতবারও যখন ক্ষমতার ইয়েতে দেখেছি, তখন কিন্তু তারা ওই হিন্দুত্ববাদের চর্চা ক্ষমতা থেকে করে নাই। আগে যেরকম করে রাম মন্দির ভাঙতে গেছে সেইটা করেনি। এই জন্য আমি মনে করি যে দেখার অবকাশ আছে। এবং যেটা সেলিম ভাই বললেন যে আমাদের উদ্বেগের কারণ আছে, উদ্বেগটা মাথায় রেখে ঠান্ডা মাথায় দেখে আমাদের ঠিক করা উচিত। এই যে তড়িৎ গতিতে আওয়ামী লীগ বিএনপির নেতারা বলছেন, আবার বলো এদের হাতে দেশই নিরাপদ না। মাহমুদুর রহমান মান্না এবং মোজাহিদুল ইসলাম সেলিম, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমরা দুটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম। আমরা আসলে এই আলোচনা আরো অনেক দিন পর্যন্ত চলতে থাকবে। ভারতে নির্বাচন হয়েছে, সেখানে একটি নতুন সরকার আসছে, সেইখানে তারা খুব স্বাভাবিকভাবেই তাদের যে আশা বা তাদের যে প্রত্যাশা বা তাদের যে স্বার্থ, সেই বিষয়টি নিয়েই তারা অগ্রসর হবেন। এবং সেখানে সারা পৃথিবীর প্রেক্ষিতে ভারত যত বড় এবং তার যে স্বার্থ, তার যে জায়গা, সেই জায়গাতে বাংলাদেশ খুব বড় জায়গায় না হলেও বাংলাদেশ ভারত সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গাতে আমাদের অভিযোগ বা অতীতের বিষয়টি এরকম যে বাংলাদেশের স্বার্থ দেখতে পারেনি, সংরক্ষণ করতে পারেনি। আমরা বিশ্বাস রাখতে চাইব ভারতে যে নতুন সরকার আসছে, তার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যারা থাকবে, তারা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত রেখে, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি চমৎকার সম্পর্ক রাখতে পারেন। বাংলাদেশের স্বার্থ আদায় করার ক্ষেত্রে যেন আমরা কোনো রকম ছাড় না দেই, এই অভিযোগ যেন আমাদের সরকারগুলোর বিরুদ্ধে না ওঠে, এই প্রত্যাশা রেখেই আমরা আজকের মতো শেষ করব। প্রাণফোটা নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানের প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা যারা থাকলেন, ধন্যবাদ আপনাদের সবাইকে।